নমস্কার, আমি খবরওয়ালা সোমনাথ। আমার প্রত্যেকটি দর্শক বন্ধুর কাছে আমার শুরুতেই একটা অনুরোধ, আপনারা এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, একদম স্কিপ করবেন না। এবং আমি জানি আপনারা আমার কোনো ভিডিও স্কিপ করেন না, পুরোটাই মন দিয়ে দেখেন এবং শোনেন। তবুও আমি বিধিবদ্ধভাবে আরও একবার হাত জোড়ো করে করজোড়ে আপনাদেরকে আবেদন বা অনুরোধ করছি, আপনারা প্রত্যেকে এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, এক সেকেন্ডও স্কিপ করে যাবেন না। আপনারা সাবস্ক্রাইব করুন বা না করুন, আপনারা এই ভিডিওটিতে লাইক করুন বা না করুন, আপনারা এই ভিডিওটিতে হাই পয়েন্ট দিন বা না দিন, কিন্তু আপনারা কষ্ট করে একটি কমেন্ট করে যাবেন। প্রত্যেকে যতজন দেখবেন একটি কমেন্ট করে যাবেন। এই ভিডিওটা সম্পূর্ণ দেখার পর আপনাদের প্রত্যেকের কমেন্ট আমি পড়বো, তাহলে আমি বুঝতে পারবো আমার জায়গায় আমি সঠিক অথবা আমি বেঠিক। আগামী দিনে আমার পথ চলা ঠিক কোন দিকে হওয়া উচিত সেটা পুরোটাই আপনাদের কমেন্টের উপর নির্ভর করবে। আমি বলেছিলাম আজ থেকে 1.5 বছর আগে যখন এই ইউটিউব চ্যানেলটি আমি খুলি, তখন আপনাদের স্পষ্ট জানিয়েছিলাম যে আপনারা ছাড়া আমি হলাম অচল আধুলি, আপনাদের জন্যই আমি, আপনারাই প্রত্যেকে এক একজন খবরওয়ালা। আমি এতদিন পর্যন্ত যে ভিডিও বানিয়ে আসছি আপনারা দেখেছেন, তাই এই ভিডিওটিও সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখবেন এবং কমেন্ট করে যাবেন। চলুন ভিডিওটা এবারে শুরু করি। এবং শুরুতেই আমি দেখাবো রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী শপথ গ্রহণের পর, আজ যেহেতু রবীন্দ্র জয়ন্তী, তাই তিনি জোড়াসাঁকোতে গিয়ে কবিগুরুর প্রতিকৃতিতে মাল্যদানের পর বাইরে এসে সংবাদ মাধ্যমের সামনে ঠিক কি বললেন, এবং সেখান থেকেই এই ভিডিও শুরুটা। এরপর যে অংশটা দেখাবো সেখানেই লুকিয়ে আছে আসল টুইস্ট। প্রথমেই শুনুন রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এদিন শপথ গ্রহণের পর কবি প্রণাম সেরে সংবাদ মাধ্যমের সামনে ঠিক কি বললেন। আমি একটি বিতর্কিত কথা বলবো না, আমি মুখ্যমন্ত্রী, আমি এখন সকলের। আমি একটি বিতর্কিত কথা বলবো না, আমি মুখ্যমন্ত্রী, আমি এখন সকলের। আমি চাই শুভবুদ্ধির উদয় হোক। আমি শুধু বলবো যারা এখনো সমালোচনা করছেন তাদের চৈতন্য উদয় হোক। অনেক দায়িত্ব এখন, এইসব রাজনৈতিক কচকচানি একে অপরের সমালোচনার সময় নয়। যারা করতে চাইছে করুন, আমরা শুধু এগিয়ে যাব। আমরা করব জয়। বিবেকানন্দের ভাষায় জরৈবতী জরৈবতী। আপনারা নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বক্তব্য শুনলেন। উনি স্পষ্টতই জানালেন এখন আমি বিতর্কিত মন্তব্য করব না। উনি বলছেন রাজনৈতিক কচকচানিও করব না। পয়েন্ট টু বি নোটেড। দর্শক বন্ধুরা, আমাকে পাল্টিবাজ বলতে পারেন, ভুল বলতে পারেন, ঠিক বলতে পারেন, যা ইচ্ছা বলতে পারেন, আবার আমার সাথে সহমত পোষণও করতে পারেন। আমি আপনাদের বলছি, যদি এতটুকু বিশ্বাস এতদিন ধরে করে আসেন, তারপরেও বিশ্বাস রাখুন এই ভিডিওটি সম্পূর্ণ দেখার পর আপনারা প্রত্যেকে আমার সাথে সহমত পোষণ করবেন। রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী কি বললেন, এখন তিনি মুখে বললেন কাজে করে দেখাবেন কিনা সেটা জানার জন্য তো তাকে ন্যূনতম সময় দিতে হবে। ন্যূনতম 6 মাস থেকে 1 বছর তো সময় দিতে হবে। তিনি বারবার বলছেন রাজনৈতিক কচকচানি এখন বাদ দিন, আমি এখন মুখ্যমন্ত্রী, আমার দায়িত্ব অনেক বেশি। এতদিন শুভেন্দু অধিকারী যেটা করতেন, যার প্রচুর সমালোচনা আমিও করেছি, সেটা তিনি রাজনৈতিকভাবে করতেন তৃণমূলকে হারিয়ে ক্ষমতায় আসার জন্য। এখন তিনি ক্ষমতায়, এখন তার সামনে নতুন চ্যালেঞ্জ। কেউ সমালোচনার ঊর্ধ্বে নয়, খবরওয়ালা সোমনাথ সমালোচনার ঊর্ধ্বে নয়, আবার শুভেন্দু অধিকারীও সমালোচনার ঊর্ধ্বে নয়, আজকেও শুভেন্দু অধিকারী সমালোচনার ঊর্ধ্বে নয়। কিন্তু তার সমালোচনা যদি করতে হয় অন্তত আজকের পর থেকে, তাহলে আপনাকে কমপক্ষে 6 থেকে 1 বছর টাইম দিতে হবে। উদাহরণ হিসাবে আমি বলি, আমি গতকাল একটি লাইভ করেছিলাম, অনেকে আমাকে ভুল বুঝেছেন। আগে একদল আমাকে চটিচাটা বলতো, এখন একটা নতুন দল হয়েছে যারা আমাকে বিজেপির দালাল বলছে। কিন্তু আমার যারা কোর দর্শক, যারা গতকালের লাইভটা ভালো করে শুনেছেন বুঝেছেন, তারা প্রত্যেকে আমাকে ফোন করে বলেছেন, না খবরওয়ালা ভাই, না সোমনাথবাবু, আপনি ঠিকই বিশ্লেষণ করেছেন। বিশ্লেষণটা শুনতে হবে, বুঝতে হবে, অনুভব করতে হবে, এবং সেটা হৃদয় দিয়ে, মস্তিষ্ক দিয়ে, হাওয়ায় ভেসে নয়। অনেকে আমাকে পাল্টিবাজ বলছেন, অনেকে আমাকে ভুল বুঝেছিলেন। যারা ভুল বুঝেছেন তাদের উদ্দেশ্যে আরও একবার বিষয়টি ক্লারিফাই করি। সেটা হলো লক্ষ্মীর ভাণ্ডারের পরিবর্তে অন্নপূর্ণা ভাণ্ডার বিজেপি দেবে বলেছে, 1,500 টাকা 3,000 করবে বলেছে। আজকে সকাল 10টায় উনি শপথ নিয়েছেন। আমি যদি রাত 10টায় একটি ভিডিও করে বলি এখনো পর্যন্ত কেন মহিলাদের অ্যাকাউন্টে অন্নপূর্ণা ভাণ্ডারের 3,000 টাকা ঢুকলো না, এটা হাস্যকর হবে না হবে না? এটা হাস্যকর হবে না হবে না? রেখা গুপ্তা দিল্লির মুখ্যমন্ত্রী, বিজেপির মুখ্যমন্ত্রী,
2 বছর হয়ে গেল, 2,500 টাকা করে দেবেন বলেছিলেন, দেননি। বিহারে ভোটের আগে 10,000, ভোটের পরে বুলডোজার। কিন্তু পশ্চিমবঙ্গে বিজেপি যে এটা দেবে না, আপনি তখনই বলতে পারবেন যখন বিজেপি এটা সত্যি দেবে না। যদি 1 মাসের মধ্যে অন্নপূর্ণা ভাণ্ডারে 3,000 টাকা বিজেপি ঢুকিয়ে দেয়, মানে তখন আপনি কি বলবেন? আজকে শুভেন্দু অধিকারীর মন্ত্রিসভা শপথ নিয়েছে। আপনি কাল সকালে ঘুম থেকে উঠে আপনার বাড়ির ছেলেটিকে বললেন আজকের তো চাকরি হয়ে যাবে, সেটা কি সম্ভব? বিজেপি কর্মসংস্থান দেবে মানে আজকের শপথ নিয়েই কালকের থেকে দলে দলে বেকার ছেলেপুলেরা কর্মসংস্থান হয়ে যাবে, এটা কি সম্ভব বাস্তবে? একটু সময় দিতে হবে, তারপর তো আপনি বলতে পারবেন আদৌ প্রতিশ্রুতি কতটা রাখতে পারলো বা কতটা রাখতে পারলো। এই যে 26,000 চাকরি যেটা নিয়ে বিতর্ক হচ্ছে, সেই চাকরির কিছু একটা ব্যবস্থা হবে, যারা যোগ্য তারা চাকরি ফিরে পাবেন। প্রতি বছর এসএসসি হবে। আজকে শপথ দিল, কালকের থেকেই 26,000-এর জট কেটে গেল, আর কালকেরই এসএসসি পরীক্ষা হয়ে, কালকেরই খাতা দেখা হয়ে, কালকেরই রেজাল্ট আউট হয়ে পরশু থেকে সব জয়েনিং হয়ে যাবে। এটা কোনোদিন বাস্তবে সম্ভব? পৃথিবীর কোনো রোবট যদি সরকার চালায় তারাও কি এরকম করতে পারবে? পারবে না। সুতরাং আপনাকে একটা ন্যূনতম সময় দিতে হবে, সেটা হলো 6 মাস থেকে 1 বছর। আমি আরও একটি কথা বলেছিলাম, আমি বলেছিলাম এই মন্ত্রিসভায় একমাত্র শুভেন্দু অধিকারী ছাড়া কারোর পূর্বতন প্রশাসনিক অভিজ্ঞতা সেই অর্থে নেই। ফলে যারা যারা নতুন মন্ত্রী হয়েছেন তাদের ডিপার্টমেন্ট বুঝতেই অন্তত 1 থেকে 1.5 মাস টাইম লাগবে। নতুন সেক্রেটারি হবে সব ডিপার্টমেন্টের, নতুন প্রশাসনিক আপনারা আসবেন, আলোচনা হবে, তারপরে তো কাজটা শুরু হবে। তার জন্য আপনাকে 6 মাস 1 বছর অপেক্ষা করতে হবে। যদি না দেখেন কিচ্ছুই হয়নি, শুধু প্রতিশ্রুতি রয়ে গেছে, তাহলে তখন বলা যাবে। তাই কিনা আপনি বলুন? অন্ধ বিরোধিতা এর আগের সরকারের আমলে যারা করেছে তাদের আমি সমালোচনা করেছি। সুতরাং আমার নিজের সেই জায়গা থেকে এই সরকারের অন্ধ সমালোচনা কেন আমি করব? সমালোচনা অবশ্যই হবে, কিন্তু সমালোচনা করার জন্য তো এই সরকারটিকে ন্যূনতম সময় দিতে হবে। যদি তৃণমূলই ফিরে আসতো তাহলে আপনি পরশু থেকে সমালোচনা করতে পারতেন, কারণ একটা রানিং গভর্নমেন্ট ছিল 15 বছর ধরে। মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হতেন, আপনি পরশু থেকেই সমালোচনা করতে পারতেন যদি সরকারের কোনো সমালোচনা করেন। কিন্তু একটা নতুন সরকার, একমাত্র মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ছাড়া সেই অর্থে কারোর কোনো প্রশাসনিক অভিজ্ঞতা নেই। একটু তো সময় দিতে হবে। তবে সব ক্ষেত্রে না। ধরুন ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন বা আইন শৃঙ্খলা পরিস্থিতি, সেটা তো একটা রানিং সিচুয়েশন। আজ থেকে 10 দিনের মধ্যে যদি একটা বড় ঘটনা ঘটে যায়, সেক্ষেত্রে আপনি সমালোচনা করতে পারেন। সেক্ষেত্রে আমি বলছি না যে আপনাকে 6 মাস 1 বছর বাদে গিয়ে সমালোচনা করবেন, কিন্তু সরকারের কাজের ক্ষেত্রে, উন্নয়নের ক্ষেত্রে, প্রকল্পের ক্ষেত্রে একটা ন্যূনতম সময় দিতে হবে। এটা বোঝার চেষ্টা করুন। আর এই কথাটা বলার জন্য আমাকে যদি কেউ পাল্টিবাজ ভাববেন, কারোর ভাবনার ওপর তো আমি কলম চালাতে পারি না। যে শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা অবস্থায় তিনি যেগুলো বলছেন, আজকে মুখ্যমন্ত্রী হয়ে তিনি বলছেন আমি সকলের মুখ্যমন্ত্রী, সমালোচনা যার করার তারা করবেন, কিন্তু সমালোচনাটা বন্ধ হওয়া উচিত, তাকে কাজের সুযোগ দেওয়া উচিত, কারণ তিনি সকলের মুখ্যমন্ত্রী। এটুকু সময় তো তাকে দেওয়া উচিত। শুভেন্দু অধিকারীকে আপনি পছন্দ করতে পারেন বা না পারেন, শুভেন্দু অধিকারীও সমালোচনার ঊর্ধ্বে না, আজকের ডেটেও নয়, কিন্তু মুখ্যমন্ত্রীর চেয়ারটাকে বা সরকারটাকে একটু তো সম্মান দিয়ে একটু সময় দেওয়া উচিত। এটা আমি অন্তত মনে করি। বাকিটা আপনারা কি ভাববেন। এবারে আমি বলছি, শপথ গ্রহণের পর থেকেই কিন্তু শুভেন্দু অধিকারীর কাছে আলাদা একটা চ্যালেঞ্জ। এতদিন তৃণমূলকে সরানোর জন্য রাজনীতি করেছেন, বিরোধিতা করে গিয়েছেন, উগ্র বিরোধিতা করে গিয়েছেন, হাইস্ট লেভেলের বিরোধিতা করে গিয়েছেন। এখন কিন্তু তিনি রাজ্যের অভিভাবক হয়ে গিয়েছেন। তার চ্যালেঞ্জিং বিষয়টা, তৃণমূলকে হারানোর চ্যালেঞ্জটা যেমন তার ছিল, তার থেকেও বড় চ্যালেঞ্জ এখন তার সামনে রাজ্যটাকে অন্যভাবে তৈরি করা। কারণ তারা বলেছেন সোনার বাংলা বানাবে। বিরোধিতা করা অনেক ক্ষেত্রে অনেক সহজ, রাজ্য চালানো অনেক কঠিন। সেটা শুভেন্দু অধিকারী অভিজ্ঞ পলিটিশিয়ান, তিনি নিজেও শাসক ছিলেন, মাঝে বিরোধী হয়ে গিয়েছিলেন, আবার শাসক আছেন, তিনি সব বোঝেন। এই জন্যেই তিনি এই কথাটি বলেছেন। আমারও মনে হয়েছে সেই জন্যে তাকে সুযোগটা দেওয়া উচিত, অন্তত 6 মাস থেকে 1 বছর। ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন যদি কোনো সমস্যা হয় সেটা নিয়ে সমালোচনা এখন থেকেই করা যেতে পারে। যেমন গণনার পর থেকে ভোট পরবর্তী হিংসা বা পোস্টপোল ভায়োলেন্স নিয়ে আমি যে ভিডিওগুলো করেছি সেখানে আমি সমালোচনা করেছি যে পোস্টপোল ভায়োলেন্সটা কাম্য নয়। 2021 সালে যে পোস্টপোল ভায়োলেন্স হয়েছিল, সেটারই যদি পুনরাবৃত্তি হয় তাহলে তো তার সমালোচনা করতে হবে। কিন্তু কাজের ক্ষেত্রে বা প্রকল্পের ক্ষেত্রে কোনো সমালোচনা করতে গেলে, বা এটা হয়নি কেন, ওটা হলো না কেন, এই বলেছিলেন করেননি কেন, ওই বলেছিলেন করেননি কেন, আরে করার টাইমটা একটা দিতে হবে।
তারপরেও যদি না করে তখন দেখবেন খবরও না শুনলাম না, বাংলার মানুষই বলা শুরু করেছে বিজেপি প্রতিশ্রুতি দিয়েছে কোনো পালন করে। এটা বোঝার চেষ্টা করবেন যারা আমাকে অন্তত পাল্টিবাজ ভাবছেন। এবারে বলি, শপথ গ্রহণের পর থেকে শুভেন্দু অধিকারীর কাছে নতুন কী কী চ্যালেঞ্জ এলো এবং সেটা খুব সুন্দরভাবে বিশ্লেষণ করেছেন বিশিষ্ট সাংবাদিক সুমন ভট্টাচার্য। তার মুখ থেকেই শুনুন, দুর্দান্ত বিশ্লেষণ করেছেন তিনি। দেখুন, রাজ্যে একটা নতুন সরকার আসছে এবং সেই সরকার আসার সঙ্গে সঙ্গে প্রায় অর্ধ শতাব্দীর একটা ট্র্যাডিশন ভাঙছে। অর্থাৎ বাংলার রাজনীতি সত্যিকারের অর্থে দক্ষিণ কলকাতা থেকে সরে যাচ্ছে। এই প্রথম গত 50 বছরে একজন পূর্ব মেদিনীপুরের মানুষ, অর্থাৎ কলকাতা শহরের বাইরের মানুষ মুখ্যমন্ত্রী হচ্ছেন। 56 বছর বা তার একটু বেশি আগে অজয় মুখোপাধ্যায় কংগ্রেস ছেড়ে বাংলা কংগ্রেস গড়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হয়েছিলেন। সেদিনও কংগ্রেসের একাধিপত্যকে তিনি উড়িয়ে দিয়েছিলেন শুধুমাত্র নিজের জেদকে সম্বল করে। শুভেন্দু অধিকারী তৃণমূল ছেড়ে বিজেপিতে গিয়ে সেই একই কাজটা করেছেন। ফলে সেই জন্য শুভেন্দু অধিকারীকে কৃতিত্ব দিতেই হচ্ছে। এবং আবারও আমি বলছি যে এটা তো তৃণমূলের বিরুদ্ধে একটা অভিযোগ ছিল যে তৃণমূল একটা দক্ষিণ কলকাতা কেন্দ্রিক দল। একটা সময় আমি হিসেব করে দেখেছিলাম তৃণমূলের 17 জন মন্ত্রী এবং তার প্রায় সমান এমপি যারা কলকাতার বাইরে থেকে নির্বাচিত হন কিন্তু তারা দক্ষিণ কলকাতায় থাকেন। এই যে তৃণমূলের দক্ষিণ কলকাতা নির্ভরশীল রাজনীতি, সেটার বোধহয় এবার অবসান ঘটল। বিজেপি যেভাবে ছড়িয়ে সংগঠন করে এবং যেভাবে গ্রাম বা পশ্চিমাঞ্চলকে গুরুত্ব দেয়, তার একটা গুরুত্ব কিন্তু এই সরকারের কাজকর্মে দেখা যাবে। আমি মনে করিয়ে দিই যে তৃণমূল 4টে টার্ম কলকাতা পুরসভা চালিয়েছে, কিন্তু সুব্রত মুখোপাধ্যায়, শোভন চট্টোপাধ্যায়, ফিরহাদ হাকিম কেউ উত্তর কলকাতার নন। উত্তর কলকাতার তৃণমূল নেতারা দীর্ঘদিন ধরে এই নিয়ে অভিযোগ করেছেন, নিজেদের মধ্যে আলোচনা করেছেন। সামনেই কলকাতা পুরসভা নির্বাচন, যে নির্বাচনটাও হয়তো বিজেপি হেলায় জিতবে। কারণ এই বিধানসভা নির্বাচনের নিরিখে কলকাতার 144টা ওয়ার্ডের মধ্যে 103টেতেই বিজেপি এগিয়ে রয়েছে। বিজেপির কাছ থেকে কি উত্তর কলকাতা একজন মেয়র পেতে পারে? আমাদের অপেক্ষায় থাকতে হবে। বিজেপির কাছে বা শুভেন্দু অধিকারীর কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ তারা যে রাজনৈতিক প্রতিশ্রুতিগুলো দিয়েছেন। অর্থাৎ আমি ধরে নিচ্ছি যে সরকারি কর্মীদের ডিএ বা মাইনে ইত্যাদিগুলো দ্রুত সমাধান হয়ে যাবে। বিজেপি বলেছে 45 দিনের মধ্যে, কিন্তু রাজ্যের মানুষদের চাকরি, কর্মসংস্থান। তৃণমূলের বিরুদ্ধে দীর্ঘ অভিযোগ ছিল যে তৃণমূল কার্যত কলকাতা শহরটাকে একটা বৃদ্ধাশ্রমে পরিণত করেছে। এখানকার মধ্যবিত্ত শিক্ষিত পরিবারের ছেলেমেয়েরা চাকরি কলকাতায় পায় না, তাদের পুনে, ব্যাঙ্গালোর, হায়দ্রাবাদ যেতে হয়। বিজেপি বারবার তাদের নির্বাচনী প্রতিশ্রুতিতে এই বিষয়টাকে সামনে তুলেছে। এবার তাদের সমাধান করার দায়িত্ব, সেটা আইটি সেক্টর দিয়ে হোক, সেটা ভারী শিল্প দিয়ে হোক, যাই হোক, সেটা বিজেপিকে করতে হবে। এটা বিজেপির জন্য দ্বিতীয় চ্যালেঞ্জ। দ্বিতীয়ত, ধর্ম বর্ণ না দেখে বিজেপি বলেছে ল অ্যান্ড অর্ডার বা আইন শৃঙ্খলা রক্ষা করবে। সেটা কতটা করতে পারে সেটাও বিজেপির দিকে তাকিয়ে থাকতে হবে। যেন কাউকে জোর করে জয় শ্রীরাম বলানো বা হাওড়ার কলেজে যা হয়েছে যে হিজাব পরে আসা যাবে না, সোশ্যাল মিডিয়ায় এই বক্তব্য ঘিরে তুমুল চাঞ্চল্য, সেটা যেন না হয়। বিজেপি রাজনৈতিকভাবে জানে এবং বিশ্বাসও করে যে মুসলমানরা তাদের ভোট দেয় না, কিন্তু পশ্চিমবঙ্গের 27% মুসলমানকে তারা কিভাবে দেখবে এবং কিভাবে তাদের সঙ্গে নেগোশিয়েট করবে, সেটা অবশ্যই আগামী কয়েক বছরের রাজনীতির ভাগ্য নির্ধারণ করবে। কারণ আবারও বলছি, পশ্চিমবঙ্গের 27% মুসলমান ভোট আছে। বিজেপির জন্য তারপরে বড় চ্যালেঞ্জ অবশ্যই ডবল ইঞ্জিন সরকারের গুরুত্বকে প্রমাণ করা। বিজেপি বারবার সফল হয়েছে ডবল ইঞ্জিন সরকারের কথাটাকে বলে। এটা অস্বীকার করে লাভ নেই যে পশ্চিমবঙ্গে দীর্ঘদিন ধরে একটা দিল্লির সঙ্গে বৈরিতা রয়েছে। মানে প্রফুল্ল সেনের সরকার চলে যাওয়ার পর থেকে কখনোই পশ্চিমবঙ্গে দিল্লিতে যে সরকার রয়েছে আর কলকাতায় যে সরকার রয়েছে সে দুটো এক থাকেনি। এই যে দিল্লির সঙ্গে বৈরিতা বা দিল্লির সঙ্গে দূরত্ব, সেটাকে বিজেপি দূর করতে চায়, কিন্তু তার বেনিফিট বা তার সাহায্যগুলো, মানে যা
হলে বাংলা এবং বাঙালির উপকার হবে, সেটা বিজেপিকে বাঙালির কাছে পৌঁছে দিতে হবে। এগুলো শুভেন্দু অধিকারীর কাছে চ্যালেঞ্জ। দেখুন, শুভেন্দু অধিকারী প্রথম দফায় তো নিঃসংশয়ে সফল। তৃণমূলের নির্বাচন নিয়ে অভিযোগ থাকতে পারে, তৃণমূলের নির্বাচন নিয়ে বক্তব্য থাকতে পারে, কাউন্টিং সেন্টারে গাজোয়ারি হয়েছে, এই অভিযোগ তুলে মমতা বন্দ্যোপাধ্যায় সরব হয়েছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে রাহুল গান্ধী, অখিলেশ যাদবরা দাঁড়িয়েছেন। কিন্তু যে সরকারটা এসছে সেই সরকারটা কিভাবে এলো, শুভেন্দু অধিকারী কিভাবে তৃণমূলের দুর্গ একেবারে চুরমার করে দিলেন, সেটাও মাথায় রাখতে হবে। তারা যে প্রতিশ্রুতিগুলো দিয়েছেন সেই প্রতিশ্রুতিগুলোর দিকে মানুষ ভরসা রেখেছে। আমার ধারণা মহিলাদের ৩,০০০ টাকা চালু করার ক্ষেত্রেও নরেন্দ্র মোদী বা শুভেন্দু অধিকারী নতুন মুখ্যমন্ত্রী ওটা দেরি করবেন না। কিন্তু আবারও বলছি, যেটা পশ্চিমবাংলার দীর্ঘদিনের সমস্যা, অর্থাৎ কেন্দ্রীয় সরকারের সঙ্গে বৈরী মনোভাবের জন্য শিল্প না থাকা, চাকরি বা কর্মসংস্থানের অভাব এবং অবশ্যই শিল্পের অভাব পশ্চিমবঙ্গের জন্য বড় সমস্যা। বিজেপি এটাকে কিভাবে নেগোশিয়েট করে, বিজেপি কিভাবে চাষিদেরকে বোঝায় এবং বড় শিল্পের জন্য জমি জোগাড় করে, সেদিকে আমাদের নজর রাখতে হবে। আমাদের মনে রাখতে হবে মমতা বন্দ্যোপাধ্যায় জমি আন্দোলন করেই সফল রয়েছেন এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে এখনও ৮০ জন এমএলএ এবং 40% ভোট রয়েছে। আমি যদি তর্কের খাতিরে ধরেও নিই যে তৃণমূলের ৮০ জন এমএলএর মধ্যে ৪৭ জন হিন্দু, তারা বিজেপির দিকে যে কোনো সময় চলেও যেতে পারে, তাদের মধ্যে একটা বড় অংশ, তাহলেও মাথায় রাখতে হবে পশ্চিমবঙ্গের রাজনীতির যা প্রকরণ, যে ভুল তৃণমূল করেছিল, আপনি লোক ভাঙাতে পারেন, আপনি ভোট সরাতে পারেন না। ফলে বিজেপি বিরোধী ভোট তৃণমূলের কাছে 40% আছে, কংগ্রেসের কাছে প্রায় 3%, বামেদের কাছে প্রায় 4.5-এর উপরে একটু বেশি। অর্থাৎ বিজেপি যদি এই নির্বাচনে 45% ভোট পেয়ে থাকে, তিনটি বড় দল তারা জোটবদ্ধ হলে তাদের কাছে 48% ভোট আছে। সেটাও নিশ্চয়ই বিজেপির মাস্টার স্ট্র্যাটেজিস্টরা মাথায় রাখবেন। নতুন সরকার, তাদের কাছে বাংলার মানুষের অনেক প্রত্যাশা। একটা পুরনো ট্র্যাডিশনকে চুরমার করে দিয়ে শুভেন্দু অধিকারী ক্ষমতায় বসছেন, কিন্তু একই সঙ্গে অনেকগুলো চ্যালেঞ্জও আছে। এই ভিডিওটি এখনো পর্যন্ত প্রায় 16 মিনিট অতিক্রান্ত। একদিকে আমার বিশ্লেষণ, অন্যদিকে বিশিষ্ট সাংবাদিক সুমন ভট্টাচার্যের পয়েন্ট ধরে ধরে ব্যাখ্যা। অর্থাৎ বিরোধী দল বিজেপি ও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, এখন শাসক দল বিজেপি ও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, এই দুটোর মধ্যে কিন্তু আকাশ পাতাল পার্থক্য। ফলে শুভেন্দু অধিকারী বা বিজেপি যে প্রতিশ্রুতিকে সামনে রেখে এই ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় এসছেন, তাদের কাছে কিন্তু এই প্রতিশ্রুতিগুলো পূরণ করা অত্যন্ত চ্যালেঞ্জিং। এবং চ্যালেঞ্জ নিয়ে লড়াই করে আসা শুভেন্দু অধিকারী এবার এই চ্যালেঞ্জটি যদি সুন্দরভাবে পালন করেন, তাহলে কিন্তু এই ভোট নিয়ে বিতর্ক, ভোট চুরি, এসআইআর ইত্যাদি বিষয়গুলো কিন্তু অদূর ভবিষ্যতেই বিলীন হয়ে যাবে। কারণ তারা যদি একটা গুড গভর্নেন্স দেন, মানুষ কিন্তু সেই গভর্নমেন্টকেই সমর্থন করবে বা শাসক দলকেই সমর্থন করবে। ফলে এই চ্যালেঞ্জটি শুভেন্দু অধিকারী কতটা স্মুথলি হ্যান্ডেল করতে পারেন, সেটাও দেখার আছে। এবং এই কারণেই আপনাদের বলেছিলাম ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আমাকে যারা পাল্টিবাজ ভাবছেন, বিষয়টি কিন্তু সেরকম নয়। বোঝার চেষ্টা করুন। ভোটের আগে একটা ন্যারেটিভ তৈরি করা আর ভোটের পরে নতুন সরকার গঠন হলে সেই বিষয় নিয়ে বিশ্লেষণ, এই দুটোর মধ্যে পার্থক্য থাকবে। আমার কথা বাদ দিন, আপনারা ভোটের আগে শুভেন্দু অধিকারী মানে বিরোধী নেতা শুভেন্দু অধিকারী, আর ভোটের পর এখনো পর্যন্ত অন্তত আজকের দিনে বাংলার মুখ্যমন্ত্রী, বাংলার অভিভাবক শুভেন্দু অধিকারীর মধ্যে আকাশ পাতাল পার্থক্য দেখতে পাচ্ছেন। ফলে সেই জায়গা থেকে আমাদের মনে হয় একটু তাড়াহুড়ো হয়ে যাবে এখনই এই নতুন সরকারের সমালোচনা করাটা। আমাদের নজর রাখতে হবে নতুন সরকার প্রতিশ্রুতি পালন করতে কতটা সফল বা কতটা ব্যর্থ, সেটার উত্তর কিন্তু সময় দেবে। তবে আপাতত আমি বলবো আইন শৃঙ্খলার দিকটা যেন শুভেন্দুবাবু নজর রাখেন। ল অ্যান্ড অর্ডারটা কিন্তু একটা রানিং সিস্টেম, ফলে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনের যদি কোনো সমস্যা হয়, সেটা নিয়ে কিন্তু একটা সমালোচনা হবে। কিন্তু প্রকল্প, কর্মসংস্থান ইত্যাদি যে সরকারি উন্নয়নমূলক বিষয়, সেগুলোর জন্য এই সরকার বা শুভেন্দু অধিকারীকে একটু সময় দেওয়া প্রয়োজন বলে মনে করি। দর্শক বন্ধুরা, এটুকুই বলার ছিল। এরপরে আপনারা কমেন্ট করুন, বেশি করে কমেন্ট করুন। যদি মনে করেন লাইক করবেন করুন, যদি মনে করেন না আমার খবর পছন্দ হয়নি, লাইক করবেন না। যদি মনে করেন আমার বক্তব্য সঠিক, তাহলে শেয়ার করবেন। যদি মনে করেন আমার বক্তব্য সঠিক নয়, তাহলে আমি শেয়ার করার জন্য বলবো না। যদি মনে করেন হাইপ পয়েন্ট দিলে এই ভিডিও আরও বেশি মানুষের কাছে পৌঁছে যাওয়া দরকার, তাহলে আপনারা অবশ্যই হাইপ পয়েন্ট দেবেন। যদি মনে করেন যে খবরওয়ালা সোমনাথের এই ভিডিওতে কোনো যুক্তি নেই, তাহলে হাইপ পয়েন্টও দেবেন না।
কিন্তু একটা রিকোয়েস্ট যেটা সবাই করবেন, সেটা হলো একটা কমেন্ট করবেন আমার এই বিশ্লেষণ নিয়ে বা সুমন বাবুর তত্ত্বভিত্তিক আলোচনা নিয়ে আপনারা ঠিক কী মনে করবেন। যদি মনে করেন আমাদের বিশ্লেষণ সঠিক, সেটাও জানাবেন। যদি মনে করেন আমাদের বিশ্লেষণ পাল্টিবাজের মতো, তাহলে সেটাও নির্দ্বিধায় জানাবেন। কারণ আপনাদের মন্তব্য বা আপনারা যে পথে আমাকে পরিচালিত করবেন, আমি কিন্তু সেই পথেই পরিচালিত হব। কারণ এই চ্যানেল শুধুমাত্র আপনাদের জন্য, আপনারাও এক একজন খবরওয়ালা সম্মান। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন। খবরওয়ালা সম্মান ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকবেন। নমস্কার।